বাংলা ছোট গল্পের বিবর্তন ও বিকাশ সম্বন্ধে প্রখ্যাত ছোট গল্পকার সত্যেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়ের সাথে আলোচনা। আচ্ছা, এই যে বাংলা ছোট গল্প, তার প্রথম থেকে এখন অবধি তার যে বিবর্তন, মানে প্রথমে যেভাবে বাংলা গদ্য লেখা হতো বা ছোট গল্প লেখা হতো, সেটা এখন তো তার ধরনটা অনেকটা বদলে গেছে। সেই যে বিবর্তন, সেটাকে কিভাবে দেখো? অ্যাকচুয়ালি আমার কাছে সাহিত্য তো সমাজ থেকে উদ্ভূত বিষয়ের একটা কি বলবো অনুভবের প্রকাশ। সামাজিক ব্যবস্থাগুলো যখন যেরকম থেকেছে, সাহিত্য তার অনুসারী হয়েই থেকেছে। আবার কখনো কখনো কোনো কোনো সাহিত্যিক হয়তো সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য কিছু লিখেছেন, সেটাও সেই সমাজকে কেন্দ্র করেই। ছোট গল্পর বিকাশ বলতে গেলে, ছোট গল্প আমার জন্য ধারণা প্রথম লিখেছিলেন বঙ্কিমচন্দ্র প্রকাশের মতো। তারপরে তার বিকাশ হতে কিন্তু সময় লেগেছে। যত দ্রুত উপন্যাস বিকশিত হচ্ছে, ছোট গল্প তত দ্রুত বিকশিত হয়। বহুকালই পরীক্ষা নিরীক্ষার মধ্যে থেকেছে, বহুদিন, এবং আলটিমেটলি ছোট গল্প উপযুক্ত একটা জায়গাতে পৌঁছলো রবীন্দ্রনাথের হাতে এসে। রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ বাংলা সাহিত্যের একটা অসাধারণ সম্ভার, ছোট গল্প বিশেষ করে। এবং তারপরে যদি নাম করতে হয় আমার নিজস্ব মতামত বুঝিনি, তাহলে অবশ্যই তারাশঙ্কর। রবীন্দ্রনাথের পরেই তারাশঙ্কর, কিন্তু মাঝখানে যে আর্কেল নেই বিষয়টা এরকম নয়। সেটা তার মধ্যেও বিভূতিভূষণ আছে, অসাধারণ গল্প, অসদীশ। তার মধ্যে শরৎচন্দ্র আছে, পরবর্তীকালে যেগুলো উদ্ভবের সময় ছিলেন না শরৎচন্দ্র। এই ব্যাপারগুলো আছে। ছোট গল্পের বিকাশ হচ্ছে সামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে, তার পিছন পিছন গেছে। ছোট গল্প খুব যে অগ্রবর্তী ভূমিকা নিয়ে সমাজ পাল্টানে এ ব্যাপারে মতামত দিয়েছে ছোট গল্প, সেরকম কিন্তু হয়নি। আমার নিজের মনে হয় সমাজ পাল্টে যাচ্ছে এই সময়ে, ছোট গল্প তার থেকে রস উৎসর্গ করেছে, করে ছোট গল্প হিসেবে একটা কিছু উপস্থিত করে দিয়েছে। যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানের লাজ্জা। হারানের লাজ্জা আমায় সমাজবাদী আদর্শে যারা বিশ্বাস করেন তাদের কাছে একটা অদ্ভুত ধরনের সৃষ্টি, এবং সেখানে এত অনেক কিছু পাওয়া যায় একসঙ্গে, বুঝতে পারা যায়। কিংবা সমরেশ বসুর আদান, এগুলো পরবর্তীকালে। ছোট গল্পের যে বিবর্তন, সে বিবর্তন কালে কালে সমাজ যেভাবে বিবর্তিত হয়েছে, সেই ধারা বজায় রেখেই ছোট গল্প বিবর্তিত হয়েছে। আলাদাভাবে কোনো পণ্ডিতের দায়িত্ব নিয়ে, মাস্টারমশাইয়ের দায়িত্ব নিয়ে সমাজ পাল্টানোর রাস্তায় নেমে গেল, ব্যাপারটা এরকম নয়। যেটা খানিকটা উপন্যাসের একটা গাইডিং ফোর্স থাকে, তার পাঠককে, তৎকালীন সমাজকে ভালো উপন্যাসে গাইড করে। কিন্তু ছোট গল্প ঠিক এই গাইডেন্সটা দিতে পারে, দেয়নি এখন পর্যন্ত আমার মনে হয়। বরং পাল্টে যাচ্ছে, কি পাল্টে যাওয়ার প্রসেসে আছে। এটা সবসময় প্রসেসেই থাকে, পাল্টে যাওয়া। দুম করে একটা সেট পাল্টে নতুন একটা সেট বসিয়ে দিল, সহজ তো এভাবে হয় না। তার ভিতরে নদীর ধারার মতোই একটা ধারা আছে, পাল্টা দলের গ্রহণযোগ্যতা, আদর্শের কোন আদর্শকে গ্রহণ করবে না করবে, এইগুলো এভাবেই পাল্টায়, সমাজের মধ্যে পাল্টায়। ছোট গল্প তো বাইরে, আর সাহিত্য ইটসেলফ সমাজ থেকে উদ্ভূত, অথচ সমাজের অন্তর্গত যে সবকিছু নিয়ে যে সমাজ, সাহিত্য, খেলাধুলো, শিক্ষা, স্বাস্থ্য, ধর্মচিন্তা, তার ভিতরে সাহিত্য একটা চিন্তা, সাংস্কৃতিক মানসিকতা, ফল, এটাই। তাছাড়া আলাদা করে ছোট গল্প সমাজকে কিছু দিয়েছে, দিচ্ছে, বিষয়টা এরকম করে না ভাবাই ভালো। কারণ একটু লক্ষ্য করলে দেখা যাবে যে ঘটনার ঘন ঘটা থাকলে লেখার ভিতরে ঘন ঘটা ছিল। দুটো বিশ্বযুদ্ধ পৃথিবীর সমস্ত ধরনের সাহিত্যকে এত এনরিচ করেছে যে একসঙ্গে ইতিহাস এবং সেই সময় তৈরি যেসব সাহিত্য তৈরি হয়েছে,
দুটো একসঙ্গে রেখে পড়লে বুঝতে পারা যায় যে কেমন করে ইতিহাসের বিষয়গুলো পাল্টাচ্ছে, রাজনৈতিক বিষয়গুলো পাল্টাচ্ছে, চিন্তার বিষয়গুলো পাল্টাচ্ছে। কাজ করে যুদ্ধক্ষেত্রে একজন মহিলা সিভিলিয়ান, তিনি তার স্বামীকে বলে যাচ্ছেন, স্বামী তখন ঘুমিয়ে ওঠে, রুটি আছে চিনি নেই সামনে নিও বলে তত করে বেরিয়ে চলে যাচ্ছে। তাকে ডিউটি দিতে হবে, খুব স্ট্রিক্ট ডিউটি, যেখানে পাংচুয়ালিটি একদম মেনে নেওয়া হয়। তো এইভাবেই সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে উপন্যাস যেমন নিজস্ব ধারা পেয়েছে এবং পরিবর্তিত হতে অনেকটা সাহায্য করেছে। ছোট গল্প কতটা সাহায্য করে, ছোট গল্প নিয়ে রবীন্দ্রনাথের বক্তব্যতে এরা আছে, তোমরা হয়তো জানো। কমন একটা ছোট্ট কবিতা রবীন্দ্রনাথ ছোট গল্পের যে সংজ্ঞায়ন করেছিল, ছোট প্রাণ, ছোট কথা, ছোট ছোট দুঃখ ব্যথা, নিতান্তই সহজ সরল, সহস্র প্রবাহ রাশি, এরকম কিছু। শেষ হয়েও বলল না। শেষের দুটো লাইন হচ্ছে নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ। এই যে নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাম্য করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। একটা জিজ্ঞাসা, কি হলো, তারপরে কি হলো, এবং তত্ত্ব এবং উপদেশ নেই। মানে সমাজ পরিবর্তন করতে হলে কিছু উপদেশ দিতে হয়, গাইডিং ফোর্স হিসেবে কাজ করতে না। উপন্যাসে যেটা আছে, ছোট গল্পের এটা নেই। সমাজ যেমন যেমন পাল্টেছে, গল্প যেমন পাল্টেছে, এটাই। আচ্ছা, এই যে বাংলা গল্প ইতিহাস থেকে এখনো অব্দি, মানে বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে এখনো অব্দি, এর মধ্যে আমরা প্রাণ পুরুষ কাকে বলতে পারি, যার হাত ধরে সাবালক হলো বাংলা গল্প? বা এখনো যদি সাবালক না হয় সেটাও বলতে পারো, কিন্তু যদি কারোর হাত ধরে হয় বা সবচেয়ে বেশি উত্থান পায় কারোর মাধ্যমে, সেই ব্যক্তিটি কে? এটা সর্বজন স্বীকৃত অলমোস্ট, যে গল্পগুচ্ছ বাংলা ছোট গল্পের সর্বশ্রেষ্ঠ। অবশ্যই রবীন্দ্রনাথের হাত ধরেই সেটা এসেছে, কিন্তু তা সত্ত্বেও তিনি একমাত্র ছিলেন তিনি ছোট গল্পের স্রষ্টা। তাদের মধ্যে তিনি ছিলেন নায়ক। সেটা এরকম অনেক নায়ক আছে বাংলা ছোট গল্প। বাংলা ছোট গল্প শুরু হলো বঙ্কিমচন্দ্র, রাধারানী বলে একটা পাড়ার কাছাকাছি মাহেশে যে বোঝায় সেটা, মাহেশের রথের মেলায় গিয়ে হারিয়ে যায় রাজা। এটাই বঙ্কিমচন্দ্রের লেখা, এবং এটাকেই একেবারে প্রথম ছোট গল্প বলা যেত। তারপরে আর খুব বেশি বিকাশ লাভ করেছে, মাঝে ছোট গ্যাপ হয়েছে, এরকম হয়েছে। কারণ সাহিত্যে কতগুলো পিলার আছে, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, নাটক ততটা নয়। নাটক ততটা নয়, এটাকে রবীন্দ্রনাথ চেষ্টা করেছিলেন কাব্য নাটক করে, কাব্য নাটক কি নাটিকা যাই চেষ্টা করেছিলেন। নাটক সেই অর্থে আমাদের দেশে হয়নি, কিন্তু বাইরে দেখা যায় অনেক সময় নাটক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে, এবং নাট্যকাররা দায়িত্ব নিয়েই নাটক, এই দায়িত্ব শুধু মনোরঞ্জনের দায়িত্ব, বেসিক্যালি তো সাহিত্যকে মনোরঞ্জনের অংশ হিসেবে ধরা হয়, যেটা ছোট গল্পকে তখনকার দিনে বেশি করে ধরা হতো। আমি ট্রেনে কোথাও বেড়াতে যাবো, আমার সময় কাটবে কি করে, একটা ছোট বই কিনে নিলাম স্টেশনের স্টল থেকে, এবং তাতে কয়েকটা ছোট গল্প থাকলো, ভূতের গল্প থাকলো, ডিটেকটিভ গল্প থাকলো, এইরকম নোটে পড়তে থাকলো। ব্যাপারগুলি যেন এরকম, ছোট গল্প যেন এই মাত্রার একটা জিনিস, কিন্তু আলটিমেটলি সেটা থাকলো। ছোট গল্প নিজস্ব চেহারা নিয়ে গল্পের সঙ্গে ছোট গল্প দাঁড়িয়ে যায়, সেটা রবীন্দ্রনাথ। এ ব্যাপারে সংশয় থাকা আমার ক্ষেত্রে উচিত হবে না, কারণ আমি এটাই বিশ্বাস করি। কিন্তু তারাশঙ্কর অত্যন্ত বলিষ্ঠ,
অত্যন্ত বলিষ্ঠ এবং তার লেখা যে ছোট গল্পগুলো গায়ে কাঁটা দেয়। মানুষের খুব কাছাকাছি মানুষ ছিল, তিনি গ্রামীণ জীবনে অভ্যস্ত ছিলেন। গ্রামের রূপ এবং চেহারা, তার যত রকম যন্ত্রণা, সুখ, আনন্দ, চাঁদ, জঙ্গল, পাখি, এসব এত জিনিস আছে। শহরে এই প্রাচুর্যটা নেই, কিন্তু শহরও তার নিজের মতো করে শহর। তাই এখানে গল্প রবীন্দ্রনাথ যেমন লিখেছেন, রবীন্দ্রনাথের গল্পকে সেরা গল্প বলতে হবে এর জন্যই যে তিনিও কাছাকাছি গেছিলেন। শহর জীবনের থেকে বাইরে দিয়ে তিনি বিষয়, যেমন লিখবেন, কন্টেন্ট তিনি ধরে এনেছেন। তার জমিদারির দায়িত্ব তার উপরে ছিল, বাবা তার উপরেই জমিদারির দায়িত্বকে চাপিয়ে দিয়েছেন। প্রতিশোধ, সাজাদপুর, শিলাইদহ, এমনকি উড়িষ্যাতেও তাদের কিছু জমি রয়েছিল। তিনি বোটে করে ঘুরতেন এবং বহু মানুষের সঙ্গে তার আলাপ হতো। যে আলাপটা তিনি কাজে লাগাতেন বহু গল্পের ভিতরে, গানের ভিতরে, লালনের গানের তিনি যে মানে কাজে লাগিয়েছেন নিজের গান, লালনের সুরকে, লালনের ভাবনাকে, সেটা তো তিনি জমিদার হিসেবে বোটে করে বেরিয়েছিলেন বলে সেই সুযোগটা পেয়েছিলেন। আমরা লালনের একটি মাত্র ছবি পাই, স্কেচ, সেটা যতীন্দ্রনাথের আঁকা এবং রবীন্দ্রনাথের অনুরোধ। লালনের অনেক গানকে নিজের গানে আত্মস্থ করেছেন, যেমন বিদেশের গানকে করেছেন। তো সেখানে পারিপার্শ্বিক অবস্থা থেকে যে লেখা রবীন্দ্রনাথের, তাতে যে শুধু শহর এসেছে, গ্রাম আসেনি তা নয়, ব্যাপকভাবে গ্রামও এসেছে। কিন্তু তারাশঙ্কর এদিক দিয়ে দেখতে গেলে আমার নিজের মনে হয় তারাশঙ্কর যতটা গ্রামের কাছাকাছি, বিভূতিভূষণ কিছু কিছু ক্ষেত্রে যতটা গ্রামের কাছাকাছি, ততটা গ্রামের কাছাকাছি কেউ আসে। এটা কিভাবে কাজে লাগে, গ্রামের প্রভাব, শহরের প্রভাব, পারিপার্শ্বিকতার প্রভাব কিভাবে একটা লেখকের উপরে পড়ে, সেটা কমল কুমার মজুমদার। কমল কুমার মজুমদারের লেখার স্টাইলটা ছিল খুব অদ্ভুত। আমরা যেমন কর্তার পরে কর্ম এভাবে সাজিয়ে বাক্য গঠন করি, কমল কুমার মজুমদারের বাক্য গঠন ছিল। তিনি বাক্য গঠন করতেন, ছোটবেলায় ফরাসি শিখেছিলেন, আকৃষ্ট হয়েছিলেন। তিনি বাক্য গঠন করতেন ফরাসি রীতি মেনে। ফলে অনেক বাংলা বাক্য যিনি তার গল্পে ব্যবহার করেছেন, সেগুলো দুবার না পড়লে, তিনবার না পড়লে কি বলছেন বুঝতে পারা যাবে। তিনি অসাধারণ। এর থেকে একটা জিনিস বুঝতে পারা যায় যে যে লিখছে তার উপরে কিসের কিসের প্রভাব আছে, সে কোথায় থেকে এসেছে বলে এই লেখাটা আমি তার কাছে পাচ্ছি, ওই জাতীয় লেখা পাচ্ছি। এই পারিপার্শ্বিকতার প্রভাব যথেষ্টই আছে। তা সত্ত্বেও রবীন্দ্রনাথ নিজেকে কোনো জায়গায় শৃঙ্খলিত করে থাকেন। তিনি এই গ্রহণের ক্ষেত্রে তার একটা মানে উন্মুক্ত একটা মানসিকতা ছিল, যে আমি যা পাই তার ভিতরে আমার কাছে এটা বড় করে নিতে হবে, সেটাই নিতে। তাতে তো অসুবিধা নেই, সে শহরে না গ্রামে। বিষয়টা এরকম, গ্রামের মানুষ, শহরের মানুষ মানসিকতার দিক থেকে খানিকটা তো আলাদা বটেই। গল্পে সেগুলো আসে। রবীন্দ্রনাথের হাতে উভয় ধরনের লেখায় উভয় ধরনের চরিত্র খুব সহজে এসেছে। রবীন্দ্রনাথকে নিঃসন্দেহে বলা যেতে পারে বাংলা গল্পের যে শুরুটা হলো, ঘনিষ্ঠতা নিয়ে যে শুরুটা হলো, সেটা রবীন্দ্রনাথের আর তার আগের যে গদ্য বা তার আগের যে গল্প, সেগুলো ততটা নয়। না, ততটা নয়। এ কারণেই ততটা নয় যে গল্প কাকে বলবো, ছোট গল্প কি, এই জাতীয় তার সংজ্ঞায়ন তখনও ততটা ব্যাপকভাবে হয়। ব্যাকরণটা ঠিক ছিল, ব্যাকরণটা ঠিক ছিল। আজকাল আমরা বলতে পারি যে ছোট গল্প এরকম, এবং আজকাল যে রবীন্দ্রনাথের দেয়া ব্যাকরণ মেনে ছোট গল্প লেখা হচ্ছে নট দ্যাট।
এবং এই ব্যাকরণ ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি। যা বলেছেন রবীন্দ্রনাথ, আমি সেই মাঠের মধ্যে আমাকে রেখে দিতে হবে, আবদ্ধ করে রাখতে হবে, আমি তার বাইরে আমরা ছুটতে পারবো, হয় নাকি? উনি নিজেও তো সেরকম ছিলেন না। উনি নিজেও সেরকম ছিলেন না। হ্যাঁ। তিনি বাংলা গানের সঙ্গে তিনি আর্জেন্টিনার সুর বসাচ্ছেন, এসব করছেন। আর যখন, তবে হ্যাঁ, ছোট গল্প এখনো কিছু কিছু জায়গায় মনোরঞ্জনের গল্প হিসেবেই আছে। অ্যাকচুয়ালি গোটা সাহিত্যটাই মনোরঞ্জনের বিষয়। কিন্তু আমার যদি জিজ্ঞাসা না ওঠে, আমার যদি কৌতূহল না তৈরি হয়, আমার যদি সে তার ভিতরে আদর্শটা খোঁজার ইচ্ছে না হয়, তাহলে সেটা কতটা উপকারী না উপকারী সেগুলো অন্য জাতীয় বিচারের বিষয়। কিন্তু ছোট গল্প, বঙ্কিমচন্দ্র যে ছোট গল্প, রাধা রানী, আরো একটা লিখেছিলেন যুগলাভ, একটু বড় হয়ে গেছে। তো কমলাকান্তের দপ্তরে কিছু ছোট 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 আছে। হ্যাঁ, সেগুলো আছে। ছোট গল্প রবীন্দ্রনাথের একেবারে ছোট পোস্টমাস্টার, একটু বড় কাউলিওয়ালা, তারপরে এরকম বেশ কিছু আছে রবীন্দ্রনাথের ছোট গল্পের মধ্যে, যেগুলো আকারে একটু বড়। ল্যাবরেটরি তো বেশ বড়, প্রায় উপন্যাসের মতো, ছোট একটা উপন্যাস বলে। এগুলো আছে, এভাবেই আছে, এভাবেই নিয়ত পরিবর্তিত হচ্ছে, সমাজ পাল্টাচ্ছে, আমরা বুঝতে পারি না। আমরা সাধারণ মানুষ খায় দায় ঘুমিয়ে ঘুমিয়ে করে সকালে উঠি, কিন্তু এর ভেতরে যে একটা চোরা ধারা সমাজকে পাল্টে দিচ্ছে, মানে আমাকে এখন যদি কেউ বলে আপনি এটা হাফ প্যান্ট পরে বাজার করতে যেতে হবে, 10 বছর আগে যদি আমাকে বলতো সেই আমি 10 বছর কম বয়স ছিল তখন আমি সেটা ভাবতে পারতাম। আজকে 10 বছর পরে এসে এটা ভাবছি, এটা তো সমাজ আমাকে দিয়েছে, কিন্তু কি করে এই পরিবর্তনটা হলে তো এক রাত্রিতে হয়নি। আস্তে 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 এটা পাল্টেছে। আমার পোশাকের ভঙ্গি পাল্টেছে, এইগুলো আমার চিন্তার ভঙ্গি পাল্টেছে, আমার বাচন ভঙ্গি পাল্টেছে। যন্ত্র যুগ আর যন্ত্র না থাকার যুগ, এবং যন্ত্র যুগ এবং কম্পিউটার পরিচালিত যন্ত্র যুগ, এই যে কত তফাৎ এনে দিয়েছে মানুষের চিন্তায়, মানুষের কাজকর্মে, সেটি সংস্কৃতি করে দিয়েছে। এটাকে জীবন থেকে বিচ্ছিন্ন করে দেখা যায় না, কখনো যায় না, এই সংস্কৃতিকেই বলেছে। তুমি ছোটবেলা থেকে ছোট গল্প পড়েছো, এত বড় জীবনে একটা সময় গ্রামে কেটেছে, কিছু সময় শহরেও কেটেছে, এখন এটাকে মফস্বল বলা চলে। তো তুমি ছোট গল্প লিখেছো, ছোট গল্প লেখার সময় এই যে গ্রামে থাকা, শহরে থাকা, মফস্বলে থাকা এবং বিভিন্ন বয়সে যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, জীবনের বিভিন্ন পারিপার্শ্বিকের পরিবর্তন, এই পুরো জিনিসটা ছোট গল্পকার হিসেবে কিভাবে প্রভাব ফেলে? এটা, এই প্রশ্নটার উত্তর আগে বলা কিছু কথার ভিতরে থেকেই গেছে। আমার লেখালেখি খুব যে প্রচুর তা না, শৌখিন লেখক হিসেবে ছেলে মেয়েদের সঙ্গে আওলা দেওয়ার জন্য নিজের লেখা শুরু করেছিলাম, এবং সেখানে তার আগে যে একেবারে কিছু লিখিনি তা না, কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে লেখা। এটা সত্যি কথা বলতে কি চাকরির শেষের দিকে এসে বুড়ো বয়সে আমার নতুন করে শুরু করেছি। ওদের বলতে যে দেখ বয়সটা কোনো ফ্যাক্টর না, পারবো না বলে কিছু। তো কয়েকটা ছোট গল্প লিখেছি, কিন্তু বেসিক্যালি যে কথাটা উপরে যে আমি শহরে কাটিয়েছি, গ্রামে কাটিয়েছি, আমার জীবনধারা পরিবর্তন ঘটেছে, বাচনভঙ্গির পরিবর্তন করেছে। ছোটবেলায় প্রাইভেট স্কুলে পড়ি, কি হাই স্কুলের মাঝামাঝি পর্যন্ত আমি যে অ্যাকসেন্টে কথা বলতাম, তাতে যে টার্নটা ছিল,
ডায়ালেক্ট, সেই টানটা এখন নেই। আমি প্রায় কলকাতা শহরের লোকজনের মতোই সেই ভঙ্গিতে কথা বলি। তার মানে আমার ভাবনার ভঙ্গিটা পাল্টে গেছে, এটা কিন্তু আমার লেখা ছোট গল্প কিছু পত্রিকায় প্রকাশিত হয়েছে, কেউ কেউ পড়েছে। একটা ছোট গল্পের বই বের করেছি, আর বেশ কিছু লেখা পড়ে রয়েছে। আমি খুব উৎসাহ সেগুলো বই আকারে প্রকাশ করার জন্য, যদি অনেকে পীড়াপিড়ি করে, আমি উৎসাহী বাধা দিতে যাবো, যতদিন পারবো বাধা দিয়ে যাবো, এগুলো করার কোনো দরকার নেই। কিন্তু যাই হোক না কেন, whatever the case, আমার ছোট গল্পে আমার ভাবনা চিন্তায় যত গ্রাম আছে তত সম্পদ নেই। যদিও শহর মানে কলকাতায় 5-7 বছর, কৃষ্ণনগরের মতো অবসর শহর, বহরমপুরের মতো অবসর শহর, কি শেওড়াফুলি, শ্রীরামপুরের মতো জায়গা, এইসব জায়গাগুলোতে একটার সঙ্গে একটা যে তফাৎ রয়েছে সেটা আছে। কিন্তু আমাকে যদি বলতে বলা হয় নিজেকে কি হিসেবে সংজ্ঞায়িত করতে চাও, চালু কথায় আমি বলবো আমি নিজেকে গাইয়া হিসেবে সংজ্ঞায়িত করতে চাই। আমার ছোটবেলার যে থাকা গ্রামে, সেটা থেকে শুরুতে মানুষ যে বোধগুলো তৈরি হয় না, একেবারে শুরুতে মানে বুঝতে পারার অনুভবের, একটু গভীর অনুভবের যে বোধগুলো কৈশোরে যৌবনে শুরুর দিকে তৈরি হয়ে একটা পরিপক্কতা লাভ করে, সেগুলো কিন্তু মানুষ সারা জীবনে কোথাও না কোথাও আচরণে, কাজে, কথাবার্তায়, লেখায় কোথাও না কোথাও তাকে বহন করতেই হয়। এটা সে ফেলতে পারে না। এটা তার শরীরের অংশ, চামড়ার অংশ, হাড়ের অংশ, মাংসের অংশ বলে মনে হয়, ভাবনা চিন্তার অংশ তো বটেই। আর পরে আমার যে 2-4টে গল্প আছে, সে 2-4টে গল্প একেবারে গ্রামের মানুষদের নিয়ে, গ্রামের অন্তজ মানুষদের নিয়ে, এবং আমি তাদের তৃপ্তি পেতাম, মনে হতো আমিই আছি, একদম আমিই আছি, এই তৃপ্তিটা পেতাম। শহরে এতদিন কাটিয়েছি, শহরে খারাপ কিছু বলবো, তার নিজস্ব মানসিকতা নিয়ে শহরের বৃদ্ধি হয়। শহরে বসবাসকারীদের জন্মের পর থেকে যে ভঙ্গিতে দেখতে অভ্যস্ত, সেই ভঙ্গিতেই তারা তাদের লেখাতেও অভ্যস্ত হয়ে পড়ে। আমি পারিনি, আমি চেষ্টা করিনি অবশ্য। আমার মনে হয়নি যে এইরকম আমাকে হতে হবে। স্বাভাবিকভাবে যেটা হয়েছে হয়েছে। আমার কাছে অত্যন্ত যে আমি যেসব লেখা লিখেছি তাতে চরিত্র হিসেবে যা উঠে এসেছে, তারা সব আমার চেনা মানুষ। আমি জাস্ট ABCD কে ACBD করে দিচ্ছি, কি ওই রকম একটু উল্টে পাল্টে দিয়েছি, যাতে সত্যটা থাকে, সত্য কাছাকাছি থাকা যায়, এবং একেবারে সত্য না। সাহিত্য তো কখনো সত্যি কথা বলে হয় না। আমি অসত্য সত্য বলছি না, মানে আমি যেটা দেখলাম সেটাই লিখলাম, সেটা তো প্রতিবেদন, সেটা সাহিত্য। ABCD কে ACBD করে দিলাম, DBCA করে দিলাম। আমার চরিত্রগুলো সব ওরকম, সবই ABCD নিয়ে পড়া, যাদের আমি দেখেছি। কোন চরিত্রটাকে আমার গল্পে যখন আসছে, তখন কোন চরিত্রটাকে বসাবো, সেটা সে স্বাধীনতা আমি নিজে নিয়েছি। এবং আমার মনে হয় যারা লেখেন তারা কখনো আকাশ থেকে কল্পনা করে কিছু পেয়ে আনতে পারে। তার একটা কিছু লাগেই, মোমবাতি হতে যেমন ভেতরে একটা সুতো লাগে, সেই রকম একটা কিছু লাগে, তবে ক্রিস্টাল ফর্ম করে, তবে সেটা প্রকাশযোগ্য হয়ে ওঠে। তো সেইটা আমি এখনো যে শহরে বসে যে গল্পগুলো লিখি, আমার গল্প পড়েন এরকম অনেকেই বলুন, আপনি এই অ্যাকসেন্ট গুলো কি করে ধরে রেখেছেন? আমার ধরে রাখতে হয়নি, তখন যে অনুভবে এগুলো ছিল এখন সেই অনুভবেই আছে, পাল্টাতে পারিনি, চেষ্টা করিনি, বলবো না যে আমার ছেলে মেয়েরা তারা মিক্সড ভাবনা নিয়ে বড় হয়েছে,
আমাকে এত গভীরভাবে গ্রামের ভাবনা ভাবতে দেখে তাদের মনের ভিতরে একটা গ্রামের ভাবনা ঢুকেছে, প্লাস শহর যে শহরে এসে বড় হয়েছে সেই সব অ্যামালগামেটেড একটা জিনিস। তো সাহিত্য নিজেও বোধহয় তাই অ্যামালগামেশন অফ মিডিয়া, না হলে হয় সত্যিকারের রক্ত মাংসের মানুষ যারা কেউ নিজেকে প্রকাশ করে বেঁচে আছে, কেউ নিজেকে গোপনীয়তা রেখে বেঁচে আছে, এটা শহরেও আছে গ্রামেও আছে। কিন্তু গ্রামের মানুষের একটা জিনিস আমি দেখেছি, এটা শহরের মানুষ অনেকদিন আমি শহরের মানুষ অবসর শহরে, গ্রামের মানুষের একটা জিনিস দেখেছি যে সত্যি কথাটা তাদের পেট থেকে বের করতে খুব বেশি সময় লাগে। শহরের মানুষ সত্যি কথাটা প্রকাশে বলতেছে, গ্রামের মানুষ বলে দেয় একটু সময়, শহরের মানুষ বলতেইছে পেট থেকে কথা বের করা খুব শক্ত। প্রতি মুহূর্তে তারা চিন্তা করে আমি এই যে বাক্যটা বললাম এতে আমার কি লাভ হবে, আমার কি কি ক্ষতি হবে, কি অসুবিধে হবে, কি সুবিধে হবে, এগুলো ভাবে। ভাবে এজন্যই ভাবে যে নামেও তার উপায় নেই। একটা বাড়ি করতে গেলে শহরের মানুষ 10 বার চিন্তা করে একটা ফ্ল্যাট কিনে, গ্রামের মানুষ মানে বিস্তৃত মাঠের একটা প্রান্তে একটা ছোট বাড়ি করে এই জায়গাটায় যদি বাড়ি না করি তাহলে ওই গাছে ছাড়া পাবো না, রোদ্দুরটা আটকে যাবে। এই ভাবনাটা তার মাথায় আসে, শহরের মানুষের মাথায় অন্য ভাবনা আসে। একটা কিনছি পাশে কিনেছি একসঙ্গে এই জায়গাটা বাস করে যাবে, ঠিক মাথার উপরে একটা সুন্দর টব্দ করে না। সিলেকশনের জায়গায় এই জিনিসগুলো আসে, গ্রামের মানুষ আসে। এই মৌলিকত্বের কিছু তফাৎ, দুটোই মৌলিক, কিন্তু কিন্তু একটা সেই বিশাল ধারার মাঝখানে আমার নিজেকে রেখে দেখা পর্যন্ত দেখতে পারে আমি পারি, কিন্তু সহজ কিন্তু নয় সেটা। যে এই যে বিস্তৃত সহস্র ধারা মাঝখানে আমি ঠিক কোন জায়গায় আছি, আমার কোথায় অবস্থান, এটা আমি জানি না। আমি প্রথম দিকে ভাবার চেষ্টা করতাম, তখন আমি বুঝতে পেরেছি যে মানুষের ভাবনায় ধরা ছিল। কোন গভীর কেউ হয়তো ধরেছেন, কোন কবি হয়তো ধরেছেন, সাধারণ মানুষের পক্ষে সেটা নিজেকে সাধারণ মানুষই করি। কবি কি গল্পকার হিসেবে আমার যাদের কাছে পরিচিত অনেক পাড়ায় খুব কম লোক জানে এগুলো। তো বিষয়গুলো এরকম, গল্প কেমন হবে, আমি গল্পের লেখার সময় কার প্রভাবিত করলাম, ওগুলো একটু শক্ত হয়, পোস্ট ফ্যাক্টও ব্যাখ্যা দেওয়া একটু শক্ত হয়। কারণ একজন কবি 10 বছর আগে একটা কবিতা লিখেছেন, তার সঙ্গে সেটা মেলে ধরে পড়ে মানেটা জিজ্ঞেস করেন। আমার অনেক বন্ধু আছে তারা বলে দূর ছাড় তো, কষ্ট করে লিখেছি এবার মানে বোঝাতে হবে, ও অত পারবো না, আসলে নিজেই ভুলে গেছে, এরকম হতে থাকে। কিন্তু কখনো অসুবিধা হয়নি যে মনের ভেতরে গ্রাম কিন্তু আশপাশে মফস্বল বা শহর? সেটা অসুবিধা। আচ্ছা, মানে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন অসুবিধাটা? না, অসুবিধা হয়নি, তার কারণ একটা জিনিস, সেটা হচ্ছে আমি যে জায়গায় বসে আছি, আমি যদি এই জায়গায় বসে না থাকতাম আমি কি এই জায়গাটা দেখতে পেতাম না? যেটা নাটকে তোমরা বলো ভিজুয়ালাইজ করে, একজন পরিচালক পরিচালনা করার আগে টেবিলে বসে, চেয়ারে বসে টেবিলে আঁকিবুকি কাটে, তিনি ভিজুয়ালাইজ করেন, চোখ বন্ধ করে তিনি দেখতে। এবং যে নাট্য পরিচালক যত বেশি ভিজুয়ালাইজ করতে পারেন তার তত কম সময় লাগে তারপর ডিরেকশন দিতে এবং কাকে কোথায় রাখবো, পজিশনিং তো একটা খুব বড় ব্যাপার, কার স্টেজে কাকে কোথায় রাখবো। তো এটা আমি এখন আবার সেই গ্রামকে দেখতে পাই, এবং গ্রামকে দেখতে পাই, গ্রামের মধ্যে কোন গাছের নিচে আমি দাঁড়িয়ে আছি সেই আমাকেও দেখতে পাই। এটা আমার অনুভবের জায়গা, কাউকে বলার জায়গা নয়, গল্প লিখে সেটা প্রকাশ করা যায় না। আমি দু একটা গল্পের চেষ্টা করেছি, সেটা তার মধ্যে একটা গল্প
অনন্তকালের সিংহাসন, আমার ঠাকুর দাদাকে নিয়ে লেখা, গাছ সম্পর্কে তার প্রীতি, সবকিছু সম্পর্কে তার প্রীতি, কোনো বিশেষ জিনিস সম্পর্কে তার প্রীতি আমি এখনো দেখতে পাই। এবং তিনি এগুলো তৈরি করে দিয়ে গিয়েছেন আমাদের বাড়ির ভেতরে। দেখতে পাওয়াটা বোধহয় দরকার, তাহলে লেখা উচিত, তুমি লেখা উচিত। তুমি যদি ভিজুয়ালাইজ না করতে পারো, যা পড়ছো সেটা যদি তুমি দেখবে, যারা খুব অনুভবী পাঠক তারা পড়েন, নিজেকে আগে সে জায়গায় নিয়ে যান, নিজেকে একটা চরিত্র বানিয়ে নেন পাঠক মধ্যে, এবং একটা কল্পনা ছড়াতে আরম্ভ করে, এটা হয়তো এই হবে, হয়তো মেলে না, হয়তো মেলে না, কিন্তু লেখক গভীর বোধ নিয়ে যারা লেখক তারা তো ক্রান্তদর্শী। বহু বছর পরে ঘটে সেই একই ঘটনা ঘটে, যুগের ঘটেছিল চাঁদ, যেখানে চাঁদে গিয়ে ওরা আবার ফিরে এসে যেখানে অবতরণ করলো, সেই জায়গা যেখান থেকে উৎক্ষেপিত হলো রকেট, সেই জায়গা, এবং বাস্তবে পরবর্তী সময়ে যেটা হলো সেই জায়গা প্রায় কাছাকাছি, খুব কম গর্বিক রয়েছে। এটা কি করে হয়? এই তো অমিতাভ ঘোষ হাঙ্গরি টাইড বলে একটা ইংরেজি বই লিখলেন, অসাধারণ বই। তাতে তিনি সুনামিটা দেখালেন, হতভম্ব হওয়ার মতো অবস্থা যে সেই সুনামি সেই একই ভঙ্গিতে ঘটলো। অমিতাভ ঘোষের ওই বই লেখার কয়েক বছর পরে তিনি ভূবিজ্ঞানীও ছিলেন না, তিনি ছিলেন ক্রান্তদর্শী। লেখকরা, সত্যিকারের অনুভূতি লেখকরা না দেখে না বুঝে দেখে রাকেশ মন্ত্রাবত লেখার মতো হোটেলে বসে বসে ম্যাপ দেখে, পত্রিকা দেখে, যারা লেখেন সত্যিকারের লেখক তারা সেই জায়গা ধরে, তবে সে জায়গার বর্ণনা করতে চান, নাহলে যাওয়া উচিত না। তারাশঙ্কর টাম নিয়ে এত অসাধারণ আসলিবাদের উপকথা, আমি ওদের বাদ চারেক পড়েছি। অদ্ভুত কাণ্ড, শেষে লিখলেন সেই হাসুলি মা কবে, সে কাল পড়া সেই জায়গাটাই নেই, শুধু সুচাঁদের মুখে এই গল্প ছড়িয়ে পড়ে, সুচাঁদের মুখে ছড়ায়। এবং সেখানে রেল লাইন এলো গ্রাম পর্যন্ত, সেই নিজেদের ব্যবসা ছেড়ে রেলের কুলি হয়ে গ্রামের লোক চলে যাচ্ছে, মাঠে যাচ্ছে না, এই জায়গায় শেষ হলো। আর হতভম্ব হওয়ার মতো পরিস্থিতি হচ্ছে গাব্রিয়েল মার্কোস 100 Years of Solitude গল্পে লিখলেন। একই প্রেক্ষাপট একটা দিয়ে তৈরি হলো, মাকুন্দা তৈরি হলো, ওই আস্তে আস্তে কি হলো, রেল লাইন সেখানে এসে পৌঁছলো, সেই আওয়াজ পাড়া গেলে রেল লাইন চলে গেল। তারপরে আস্তে আস্তে সেই কি বলে, যাই হোক তার পরিণতিটা যেটা হলো সেটা একই রকম। ওই রেল লাইন এলো, তারপরেই আস্তে আস্তে যন্ত্রায়ন হয়ে গেল, উঠে গেল সবকিছু। সে মাকুন্দ, এখানেও মার্কোস সব শেষে লিখছে, এই মাকুন্দে যদি কেউ খুঁজতে যাবে তিনি কিন্তু পাবেন। অথচ তারাশঙ্কর কবে মারা গেছে, কখনো চাক্ষুষ কোনো পরিচয় হয়নি মার্কোসের সঙ্গে। দুজনের লেখা এত কাছাকাছি হয়, তাই বলি দর্শন দেখতে তার মানে অন্তরে যা আছে সেটাই খুব প্রভাব, সেটা তুমি যেদিন দেখতে পাবে যে আমার এইটা আছে, তুমি তো তাৎক্ষণিক ভাবে রিয়াক্ট করো সব কাজে। এইটা হলো অত, এটা করতে হবে, এটা হলো অত, এটা করতে হবে, এটা দরকার, বেঁচে থাকার জন্য দরকার, জীবন রক্ষার জন্য। কিন্তু যারা খুব গভীর ভাবে নিবিষ্ট থাকেন সব, তাদের এই স্থূল দরকারগুলো প্রয়োজন নেই তা আছে, কিন্তু তার চেয়ে অন্য কিছুকে বেশি করতে হবে, গভীরতার একটা জায়গা পৌঁছানোর চেষ্টা।